একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের অনলাইন ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্র। ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করে ফেলেছি এবং বেশ কিছু বিষয়ে তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা মাটির গুণাগুণ, অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি কি, এই বিষয়ে মূলত আমাদের ক্লাস চলছিল। অম্লীয় মাটি সম্পর্কে ইতিমধ্যে তোমাদের কিছু ধারণা চলে আসছে, যেহেতু অম্লীয় মাটির বৈশিষ্ট্য, অম্লীয় মাটির সৃষ্টির কারণ এবং অম্লীয় মাটির সংশোধনের উপায়। একটা বিষয়ে, অর্থাৎ মাটিটা অম্লীয় কিনা, এই মাটি ক্ষারীয় কিনা, এই মাটি প্রশম কিনা, এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে ফসল ফলানোর কারণে। আর মাটি কৃষি সংশ্লিষ্ট সেগুলোই যেগুলো আমাদের মূলত ফিডব্যাক দেয়, অর্থনৈতিকভাবে আমাদেরকে স্বাবলম্বী করে এমন বিষয়। আমরা মাটি কেন পড়ছি, মাটির বিষয়গুলো কি দরকার আমাদের, এখানে কৃষির সাথে কি সম্পর্ক? আসলে তো কৃষি উৎপাদিত যত ফসল আছে ম্যাক্সিমাম তো মাটির সাথেই জড়িত। কিছু আছে যেমন মাছ, গবাদি পশু, পোলট্রি পালন, এগুলো যদিও সরাসরি এর সাথে সম্পৃক্ত না, কিন্তু আমরা প্রথম পত্রে যেগুলো পড়বো সেগুলো সবই মাটির সাথে রিলেটেড। সো এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখছিলাম যে মাটি, অম্লীয় মাটি, অম্লীয় মাটি কি, যে মাটির পিএইচ মান 7-এর নিচে এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে মাটিতে। আর এর ফসল এই জায়গায় অল্প কিছু ফসল ফলে, মূলত লেবু, চা, আনারস, সেসব বিষয় ছিল। কেন সৃষ্টি হয়, অর্থাৎ এই মাটিটা অম্লীয় হলো কেন, আর হলেই বা অসুবিধা থেকে? অসুবিধা এইটা যে আমাদের স্পেসিফিক কিছু ফসল ফলানো যাবে, বাকি সাধারণভাবে আমাদের যে ফসল দরকার সে ফসল সবগুলো কিন্তু ফলানো যাবে না। সো এক্ষেত্রে আমাদের মাটিটাকে সুস্থ করার প্রয়োজন আছে। আমরা গত সেশনে যেটা দেখছিলাম সেটা ছিল যে অম্লীয় মাটির সৃষ্টির কারণ কি, কিভাবে মাটিটা সৃষ্টি হয় সেই বিষয়টাকে আমরা গত ক্লাসে দেখছি। আজকে যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো যে ওই যে মাটিটা সৃষ্টি হয়ে গেল, অম্লীয় মাটি অম্লত্ব সৃষ্টি হয়ে গেল, অম্লত্ব সৃষ্টি যেটা তৈরি হয়ে গেছে ওইটাকে সংশোধন করে এই মাটিটাকে উপযুক্ত করে ফসল ফলানোর জন্য পারফেক্টলি আমরা তাকে সুস্থ করতে পারি কিভাবে। যে মাটিটার অম্লীয় মান বেশি, যেমন কোনো মাটির পিএইচ মান 3, 2 বা 4, সেই মাটিটা আসলে অসুস্থ ফসল ফলানোর ক্ষেত্রে। সেই মাটিটাকে সুস্থ করতে গেলে আমাদের করণীয়টা কি, সেই করণীয় বিষয়গুলো আমরা মূলত আজকে দেখবো। আজকের বিষয় অম্লীয় মাটি সংশোধন। যে মাটিটা অসুস্থ, অর্থাৎ পিএইচ মান 7-এর নিচে আছে এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি, হাইড্রোজেন আয়নের পরিমাণটাকে যদি আমরা কমাতে পারি, মূল টার্গেট হলো হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হলেই সে অম্লীয় হয়। এটাকে যদি আমরা কমাতে পারি সেক্ষেত্রে এই মাটিটা সুস্থ হবে। আর পিএইচ মান 3 আছে, 2 আছে বা 4 আছে, সেটাকে যদি আমরা 7 নিয়ে আসতে পারি, 7-এ তো একদম প্রশম মাটি, যেখানে সুইটেবল সয়েল, যেটা ফসল ফলানোর জন্য পারফেক্ট, যেটা সেটা সেখানে আমরা নিয়ে আসা। সব মিলে আমাদের মূল যে জায়গাটা হচ্ছে যে এই হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমাতে হবে। হাইড্রোজেন আয়নের পরিমাণটা আমাদেরকে কমাতে হবে, এটা হলো আমাদের মূল টার্গেট। মূল টার্গেট হলো হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমাইতে হবে। এইটাকে কমাতে গেলে কি কি কাজ করতে হবে সেটা হলো আমাদের আজকে দেখার বিষয়। আমরা কয়েকটা বিষয় ফাইন্ড আউট করে ফেলছি যে আমরা যদি চুন ব্যবহার করি সেক্ষেত্রে চুনের মধ্যে যে কলি চুন, ডলোমাইট, এই জাতীয় যে চুনগুলো আছে, এই চুনগুলো আমরা ব্যবহার করলে মাটির যে অম্ল তো আছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের পরিমাণ যে বেশি আসে, এই হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমাই দেবে। যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো আমরা যদি চুন ব্যবহার করি, চুন ব্যবহার করলে সেই মাটিটা আস্তে আস্তে আমাদের অম্লত্বের পরিমাণ কমে যাবে, মাটিটা প্রশমের দিকে চলে যাবে। সো এক্ষেত্রে আমরা চুন ব্যবহার করতে পারি, এটা একটা আমাদের কাজ। অর্থাৎ মাটি, অম্লীয় মাটি যেখানে অন্য কোনো ফসল ফলে না, যেমন একজন মানুষ, একটা কৃষক, সে ফসল ধান চাষ করছে কিন্তু বা আলু চাষ করছে, গোল আলু চাষ করছে, সেক্ষেত্রে ফসলে ব্যর্থতা, সমস্ত কিছু সে বীজ, সার, সেচ সবকিছু দেওয়ার পরে দেখা গেলো যে সে আসলে ভুল যেটা করছে সেটা হলো যে সে মাটিটাকে টেস্ট করেনি। সয়েল টেস্ট যেটা করার কথা ছিল, যে তার পরিস্থিতি কি, অর্থাৎ মাটি সে এই ফসলটাকে অ্যালাউ করবে কিনা। তখন যখন সয়েল টেস্টে গেল তখন দেখলো যে মাটিটা অম্লীয়, অর্থাৎ অম্লীয় মাটিতে এই ফসল হবে না। তাহলে এই মাটিটাকে করণীয় কি আছে, কি করব? তাহলে এই মাটিটাকে আমরা ফসল ফলানোর জন্য উপযুক্ত অবস্থায় ফিরিয়ে আনতে গেলে আমাদের করণীয়টা কি? করণীয় হলো আমাদের এটা যে আমরা এই চুন ব্যবহার করবো এই মাটি, যে মাটিটা
অর্থাৎ এখন স্টিম কিন্তু এখানে আমাদেরকে একটু ভাবতে হবে যে কোনো মাটি যদি অম্লীয়, কোনো কৃষক একটা ফসল ফলাতে গিয়ে সে তার ফসলে ব্যর্থতা আছে, কৃষি কর্মকর্তার কাছে গেল, সে বললো সয়েল টেস্ট করাই নিয়ে আসার জন্য। সয়েল টেস্ট করে দেখা গেল যে পিএইচ মান 3। সেক্ষেত্রে আমরা এটাকে কৃষি কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দিল যে এই মাটিটাকে সংশোধন করা প্রয়োজন। এখন ঘয়ে প্রশ্ন যদি আসে যে কবির হোসেন যে তার মাটিকে সংশোধন করে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেখানে সে সংশোধন করার উপায়টা কি ছিল? এইগুলোই সংশোধনের উপায় ছিল। অর্থাৎ যে মাটিটাকে টেস্ট করার দ্বারা আমরা অম্লীয় মাটি আইডেন্টিফাই করতে পারছি, সেই আইডেন্টিফাইকৃত মাটিটাকে আমরা সুস্থ করার জন্য এই ঘয়ে কিন্তু এই প্রশ্ন থাকবে, সেই উত্তরটা কিন্তু মূলত এটাই হবে যে সংশোধন করলো কিভাবে, অর্থাৎ মাটিটাকে সে সুস্থ করলে কিভাবে, অম্লীয় মাটিটা সুস্থ করার উপায়টা কি, সেই উপায়ের মধ্যে চুন ব্যবহার করবে, জৈব সার ব্যবহার করবে। জৈব সার যেমন ট্রাইকোডার্মা আছে, তারপরে পেস্টিসাইড আছে। এই সমস্ত জৈব সার যদি আমরা বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে জৈব সার বলতে কিন্তু আমরা ইতিমধ্যে জৈব সারের সম্পর্কে আলোচনা কোনো কোনো ক্লাসে কিন্তু এসেই গেছে, যেমন কম্পোস্ট সার, ট্রাইকোডার্মা, রাইজোবিয়াম, যে সারগুলো মূলত কলকারখানায় তৈরি হয় না। এক কথায় সহজেই মানে সার সংক্ষেপ যেটা আর কি, সার সংক্ষেপ হলো যে সেগুলো যদি আমরা ব্যবহার করি, জৈব সার যেমন গোবর থেকে যে সারটা তৈরি হচ্ছে, অথবা আবর্জনা পচা কম্পোস্ট সার যেটাকে আমরা বলে থাকি, বা সবুজ সার কি, যেমন ধনচে গাছ আছে, এই যে গাছগুলো তার শিকড়ে বাতাসে কিন্তু নাইট্রোজেন আছে, বৃষ্টি হলে গাছপালা সবুজ হয়ে যাচ্ছে। কি কারণে? বা আমরা যদি ইউরিয়া সার প্রয়োগ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2-5 দিন পরে ইউরিয়া সারের পরে ফসল সবুজ হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ হলো যে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি, আর এয়ারে যে নাইট্রোজেনটা আছে, বৃষ্টি হলে ওই এয়ারের থেকে বৃষ্টি ড্রপ যেটা পড়ছে, এই ড্রপটা নাইট্রোজেনটাকে ধরে সে তাকে মাটিতে পৌঁছে দেয়, যেখান থেকে উদ্ভিদ গ্রহণ করে। কিন্তু কিছু কিছু ফসল আছে, যেমন ধনচে গাছ আছে, এই ধনচে গাছে সে সরাসরি এয়ারে বৃষ্টি হয়নি, বৃষ্টি ছাড়াও সে সরাসরি এই জায়গা থেকে নাইট্রোজেনটাকে সে কিন্তু কালেক্ট করতে পারে। তার যে নডিউল আছে, তার যে গুটি আছে, এই গুটিটাকে সে কালেক্ট করতে পারে, কালেক্ট করে সে মাটিতে নিয়ে আসে। অর্থাৎ আমরা যদি ওই ধনচে গাছ বীজ বুনে দিলাম, এই বীজ থেকে গাছ বড় হয়ে গেল, কেবল ফুল আসছে, রস হলো, এই অবস্থা যদি আমরা মাটিতে মিশিয়ে দিলে ওই মাটিতে মিশিয়ে দিলে ওই ধনচে গাছের ডালপালা, পাতা ইত্যাদি, আর তার শিকড়ে রয়ে গেছে নাইট্রোজেন। অর্থাৎ ইউরিয়া সার প্রয়োগ করলে যেটা হয়, কিন্তু এই জায়গায় ইউরিয়ার যে ক্ষতিকর মানে সাইড এফেক্ট আছে সেটা কিন্তু এখানে থাকবে না। জৈব সার আমরা আগেও বলছি, জৈব সার এমন একটা বিষয় যে জায়গাটায় যে জৈব সারটা কিন্তু কোনো সাইড এফেক্ট নাই, অর্থাৎ ফার্টিলিটি, লংজিভিটি যেটা আছে, দীর্ঘক্ষণ মাটির উর্বরতাকে ধরে রাখার জন্য কিন্তু জৈব সার আমাদের উপকার করে। সেক্ষেত্রে আমরা যদি জৈব সারের দিকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি, জৈব সারকে যদি আমরা জৈব সারে কৃষকদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি যে তারা জৈব সার ব্যবহার করবে, নিজেরা সার তৈরি করবে, নিজেদের গরুর খামার আছে, বাড়িতে যে তরকারি কাটার পরে যে চোবড়া থাকে, সেগুলো যদি আমরা পচে করি, সেক্ষেত্রে কিন্তু আমরা জৈব সারে প্রয়োগ করে আমরা মাটিটাকে অম্লত্ব থেকে কিছুটা তাকে রিলিজ দিতে পারি, কিছুটা তাকে সুস্থ করতে পারি। এরপরে অণুজীব সার আছে, যেগুলো যে গাছের শিকড়ে থাকে কিছু অণুজীব, যাদেরকে আণুবীক্ষণিক ভাবে, অর্থাৎ সরাসরি তাদেরকে দেখা যায় না, তাদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। এরকম যে গাছপালাগুলো আছে, সেই গাছের শিকড়ে যে অণুজীব, যে জীবগুলো তার নিজেদের জৈবিক কার্যাবলী চালানোর জন্য, নিজেদের চলাফেরা করার জন্য, বংশ বিস্তার করার জন্য, সেখানে কিন্তু সে মল ত্যাগ করতেছে, সেখানে তার জৈবিক কার্যাবলী পরিচালনার জন্য মাটিটাকে ধীরে ধীরে সে অম্লীয় থেকে সে অণুজীব সারগুলো এভাবে ওই মাটিটার অম্লত্বকে দূর করতেছে। এরপরে সবুজ সার, যেটা আগেও বলা হয়েছে, জৈব সারের মধ্যে সবুজ সার যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ যে সার ফসল, ধনচে গাছ লাগানো হলো, বা মটর বা সিম জাতীয় যে গাছ আছে, সেই সিম জাতীয় গাছেও কিন্তু নডিউল থাকে, এখানে গুটি থাকে এখানে। এই গুটিগুলো যদি আমরা দেখি যে গুটিতে শিকড়ে, এই যে শিকড় আছে, শিকড়, একটা গাছ যদি হয় এরকম, গাছের শিকড়ে নডিউল থাকে,
এই গাছের নডিউলটা শিকড় সরাসরি এয়ার থেকে নাইট্রোজেনকে কালেক্ট করতে পারে। নাইট্রোজেন কালেক্ট করে এখানে থাকে। এই গাছটাকে যদি আমরা মাটিতে মিশিয়ে দিই, সেক্ষেত্রে এই নডিউলের যে ইউরিয়া আছে, এই ইউরিয়াটাকে, ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন বাতাস থেকে কালেক্ট করে সে ওই জায়গায় সরবরাহ করে, যার দ্বারা সে সুবিধাটা হয় যে সবুজ সার যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা এই মাটিটাকে সংশোধন করা সম্ভব। অম্লত্ব ধীরে ধীরে কমতে থাকে। এরপরে সুষম সারের ব্যবহার, অর্থাৎ আমরা একটা জিনিস সার ব্যবহার করি ফসল ফলানোর জন্য, কিন্তু অত্যাধিক পরিমাণে যদি আমরা ইচ্ছা মতো ব্যবহার, সমান মাত্রায় যদি আমরা সারগুলো প্রয়োগ করি, যেখানে ইউরিয়ার প্রয়োজন, যেখানে যতটুকু প্রয়োজন, এরপর ফসফরাস দরকার, সালফেট দরকার, যে সারটা ততটুকু দরকার সুষম মাত্রায়। এমন না যে কোনো একটা জিনিসকে বেশি দিলাম আর সেটাকে দ্বারা ফসল ভালো হয়ে গেল। হ্যাঁ, এটা হতে পারে যে অনেক সময় র্যাপিডলি কোনো ফসলের কাজ করতে পারে, দ্রুত কাজ করবে, বাট সমস্যা যেটা হবে সেটা হলো যে আমাদের মাটিটাকে সুস্থ করা যাবে না, এবং মাটি কিন্তু সেক্ষেত্রে অসুস্থ হয়ে যাবে, এবং লংজিভিটিটা, অর্থাৎ তার যে ফার্টিলিটিটা আছে, ফার্টিলিটিটা লেস হবে। আর লংজিভিটি তো প্রশ্ন ওঠে না, সে আস্তে আস্তে লেস হবে। আর কোনো মাটি লেস হওয়া মানে সে অম্লত্ব, অর্থাৎ সে রোগী হয়ে যাবে। অর্থাৎ এই রোগ থেকে যদি আমরা মাটির অম্লত্ব থেকে দূর করতে চাই, তাহলে সুষম সারের ব্যবহার, অর্থাৎ যে সারটা ব্যবহার করবো সমমাত্রায়, যখন যতটুকু যেখানে প্রয়োজন হয়, সেই প্রয়োজন অনুযায়ী সেই মাটিটাকে আমরা সেখানে সেই সারটাকে আমরা ব্যবহার করবো। এরপরে আছে সেচের পানির মান উন্নয়ন। আমরা আগেও দেখছিলাম যে যখন অম্লত্ব সৃষ্টির কারণ দেখছি, তখন এমন যদি হয় যে পানিটাকে দিয়ে আমরা সেচ দিলাম, ইরিগেশনের কাজে পানিটা ব্যবহার করলাম, সেই পানি যদি অম্লত্ব থাকে, সেই পানিতে যদি অম্লীয় স্বভাবের থাকে, সেই পানি মাটিতে দেওয়ার পরে ওই মাটি, অর্থাৎ ওই ফসলের ক্ষেত্রে সে ফসলে পানি আপাতত কাজে লাগবে, কিন্তু মাটিটা ধীরে ধীরে ওই পানিতে যেহেতু অম্লত্ব ছিল, যার কারণে সে মাটিটা অম্লত্ব সৃষ্টি হবে। এখন আমরা পানির যে সেচ দেবো, যে ইরিগেশনের যে কাজটা, যে সারটা পানিটা কাজে লাগাবো, সেই পানিটার মান উন্নয়ন, অর্থাৎ ওই পানিটা যাতে অম্লীয় স্বভাবের না থাকে, বরঞ্চ সেই পানিটা যাতে প্রসম হয়, ক্ষারীয় হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ধীরে ধীরে ওই মাটিটাকে সুস্থ করতে পারবো, অম্লত্ব আস্তে আস্তে কাভার হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন কাঠের ছাই এবং ঝিনুকের গুঁড়া যদি আমরা ব্যবহার করি, কাঠের ছাই এবং ঝিনুকের গুঁড়ো, এই কাঠের ছাই এবং ঝিনুকের গুঁড়ো আমরা ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা মাটিটাকে ধীরে ধীরে অম্লত্বটাকে আমরা কমাই নিয়ে আসতে পারবো কাঠের ছাই এবং ঝিনুকের গুঁড়া ব্যবহার করার দ্বারা। এটাও সহজ, এটা কাঠের ছাই তো সহজেই পাওয়া যায়, ঝিনুকের গুঁড়া এটাকে যদি আমরা কালেক্ট করে আমরা মাটিতে প্রয়োগ করি, সেক্ষেত্রে এই জায়গাটায়, অর্থাৎ অম্লীয় মাটিটা ধীরে ধীরে উন্নতি পাবে। অর্থাৎ এই আমাদের মোটামুটি বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। গ বা ঘয়ে যখন প্রশ্ন আসবে যে কবির হোসেন কিভাবে তার অম্লীয় মাটিটাকে সংশোধন করে কৃষি কর্মকর্তার ফর্মুলা অনুযায়ী সে কিভাবে সংশোধন করলো, তার বিশ্লেষণ করলো, এই পয়েন্টগুলোকে চুন ব্যবহার করব, জৈব সার ব্যবহার করা, অনুজীব সারের ব্যবহার, আর সবুজ সার ব্যবহার করব, সুষম সারের ব্যবহার, সেচের পানির মান উন্নয়ন, এটা আমরা করব, আর কাঠের ছাই ও ঝিনুকের গুঁড়ো। আরেকটা বিষয় আছে যে জায়গায় যদি আমরা চাই যে অম্লীয় মাটি যে ফসলগুলো হয়, সেখানে যে ফসলগুলো অম্লীয় মাটিতে ফলে, সেই ফসলগুলো যদি আমরা ফলাতে থাকি, সেক্ষেত্রে ধীরে ধীরে ওখান থেকে ফসলটা ওই মাটি থেকে এই অম্লত্ব, যেটা হাইড্রোজেন আয়নটাকে কমাই দিতে পারবে। অর্থাৎ অম্লীয় সহনশীল ফসলকে যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মাটিটাকে সংশোধন করতে পারবো। এইভাবেই আমরা মূলত মাটির অম্লত্ব মাটিটাকে সংশোধন করব। এই টোটাল আমরা এই জায়গাটায় পড়ছি অম্লীয় মাটি কি, অম্লীয় মাটির বৈশিষ্ট্য কি, আর অম্লীয় মাটির সৃষ্টির কারণ এবং অম্লীয় মাটির সংশোধনের বিষয়। এই চারটা বিষয় কিন্তু আমরা মূলত দেখলাম, যে অম্লীয় মাটিটা কি, পিএইচ মান 7-এর নিচে এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকবে। এর বৈশিষ্ট্য যে 7-এর নিচে যে মাটিতে পিএইচ মান থাকে, এবং যেটা হাইড্রোক্সিলের আয়নের তুলনা করা হবে, হাইড্রোক্সিল আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের পরিমাণ যখন বেশি হবে, তখন সেটাকে আমরা অম্লীয় মাটি বলবো। এর সৃষ্টির কারণ আমরা গত ক্লাসে দেখছিলাম যে আদি শিলা, এরপরে সুষম মাত্রার সার ব্যবহার না করা, সেচের পানি যদি খারাপ হয়, এই বিষয়গুলো আমাদের ছিল। আর আজকে আমরা ওইটাকে সংশোধন করার জন্য চুন ব্যবহার করা, এবং এই যে বিষয়গুলো আমরা আজকে ব্যবহার করলাম, এইগুলো যদি করি, সেক্ষেত্রে আমাদের অম্লীয় মাটি সংশোধন করা সম্ভব হবে। অর্থাৎ এই মাটিটাকে
স্পেসিফিক ফসল থেকে বেরিয়ে এসে আমরা সব ফসল ফলানোর জন্য উপযুক্ত অবস্থায় ফিরাই নিয়ে আসা, অর্থাৎ অম্লত্ব এবং খারত্ব দুইটাই মাটির অসুস্থতা, এই দুইটাই কিন্তু সুস্থ মাটি না, অসুস্থ মাটি। সুস্থ মাটি যেমন সুস্থ মানুষ, অসুস্থ মানুষ যেমন খাবার খেতে পছন্দ করে না, সব জিনিস পছন্দ করে না, তার কাছে তিতা লাগে, ঠিক একইভাবে অম্লীয় মাটিও একই অবস্থা, সে সব ফসলকে কিন্তু ফলাতে সহযোগিতা করবে না। আমাদের টার্গেট হলো যে তার পিএইচ মান 4 আছে, এটাকে উন্নত করে 7 নিয়ে আসতে হবে। এভাবে যদি আমরা উন্নত করি সেক্ষেত্রে আমাদের মাটিটাকে সংশোধন করা সম্ভব হবে। এই পর্যন্ত আজকে থাকুক, পুরো চ্যাপ্টারটা তোমরা এই দেখে নিবা। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে, যেহেতু করোনা এখন আবার দ্বিতীয় ঢেউ এবং বড় আকারে আক্রমণ শুরু হচ্ছে, যদিও বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো, সরকার এবং জনগণ সচেতনতা বা সরকারের ঐকান্তিক চেষ্টা সব মিলায় আমরা সবাই একটু সচেতন থাকবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলেই আমি আজকে বিদায় চাচ্ছি।